আবার নতুন একটা এডিটোরিয়াল সেশন নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকের এডিটোরিয়াল সেশন যেটা আসবে সেটা হলো খুব রিসেন্ট একটা টপিক নিয়ে। তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে যে তামিলনাড়ুতে আমাদের যে রুপির সিম্বল নিয়ে একটা চর্চা চলছে বা একটা ট্রেন্ডিং নিউজ চলছে, সেই ব্যাপারেই কিন্তু আজকের এডিটোরিয়ালস নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখে নাও আজকের টপিক কি আছে। আজকের টপিকটা আছে এটা, আইডেন্টিটিস অ্যান্ড সিম্বলস অন তামিলনাড়ু অ্যান্ড দ্য রু। এটা কিন্তু একটা রুপির, ওদের ভাষায় ওরা সেই সিম্বলটার নাম দিয়েছে রু। সেই রু এর সিম্বলটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওকে, তো এটা কিন্তু ওদের সিম্বলের, ওরা যে সিম্বলটাকে ইউজ করছে সেই সিম্বলটার নাম হলো রু। ঠিক আছে, ROO, এটা দিয়ে ইউজ করছে। তো দেখো কি বলেছে, কালচারাল মার্কার্স need not be seen as a challenge to nationalism। তাহলে কি বলছে, কালচারাল মার্কার্স মানে যেহেতু এটা ওদের ভাষায়, ওদের ল্যাঙ্গুয়েজে এটা টাকার সিম্বল, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে কালচারাল মার্কার্সকে ন্যাশনালিজম, কারণ আমরা নেশন ওয়াইড একটা মার্কার বা একটা টাকার সিম্বল ইউজ করি, দ্যাট ইজ রুপি। ঠিক আছে, তো সেই রুপির সিম্বলটা কিন্তু আবার অন্য। সেই রুপির সিম্বলটা আমরা জানি প্রত্যেকে, সেই রুপির সিম্বলটা কিন্তু কাইন্ড অফ লাইক দিস। ওকে, তো সেইটার বদলে ওরা ইউজ করছে হলো রু। তো সেই কারণে বলেছে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নয়, না দেখাই উচিত। নিড নট বি সিন অ্যাজ আ চ্যালেঞ্জ টু ন্যাশনালিজম, মানে এটাকে বলা হচ্ছে, এটা এখন ট্রেন্ডিং চলছে যে তামিলনাড়ুর লোকেরা হয়তো ন্যাশনালিজমকে চ্যালেঞ্জ করছে, যে আমরা নেশন ওয়াইড যে টাকার সিম্বলটা ইউজ হয় সেটা দ্বারা ইউজ করবে না। তো দেখে নেওয়া যাক আজকের এই সেশন বা আজকের এই অ্যানালিসিসটা কি নিয়ে বলছে। দেখো কি বলেছে, ইভেন অ্যাজ দ্য রুলিং ডিএমকে গভর্নমেন্ট ইন তামিলনাড়ু engages in a political discourse with the BJP led regime at the center over the delimitation of parliamentary and assembly constituencies। তাহলে কি বলেছে, even as the ruling DMK government in Tamil Nadu engages in political discourse। তাহলে political discourse, এই ডিসকোর্স কথাটার মানে কি, ডিসকোর্স কথাটার মানে হলো যেটা জেনারেলি কি হয়, ডিবেটের মতন করে বলা হয়। আইদার সেটা রিটেন হবে বা সেটা বলা হবে, বাট ইন দ্য ফর্ম অফ ডিবেট। ঠিক আছে, রিটেন অর স্পোকেন কমিউনিকেশন, বা সোজা ভাষায় আমরা বলতে পারি ডিবেট। ঠিক আছে, কনভারসেশনও বলা যেতে পারে, টকও বলা যেতে পারে। তো ডিসকোর্স মানে হলো, যেহেতু পলিটিক্যালি ব্যাপারটা নিয়ে আলোচনা করা হচ্ছে, তাহলে ডিসকোর্স মানে আমরা বলতে পারি হলো ডিবেট, কনভারসেশন বলা যেতে পারে, বা ধরো বলা যেতে পারে টক, বা এখানে আমরা বলতে পারি দ্য ওয়ার্ড ডিসকাশন। ঠিক আছে, এটা বলা যেতে পারে উইথ দ্য বিজেপি লেড রেজিম। রেজিম কথাটার মানে কি, রেজিম অ্যাট দ্য সেন্টার ওভার দ্য ডিলিমিটেশন। তাহলে রেজিম কথাটার মানে কি আসবে, বিজেপি লেড রেজিম। রেজিম কথাটার মানে আসবে হলো কাইন্ড অফ বলতে পারো যেগুলো গভর্নমেন্ট, বা স্পেশালি আমরা কিসের জন্য ইউজ করে থাকি, জেনারেলি অথরিটি বলতে গেলে আমরা রেজিম শব্দটা ইউজ করে মানে ইউজ করে থাকি। তাহলে রেজিম কথাটার মানে আমরা বলতে পারি অথরিটি or government। Okay, at the center over the delimitation of parliamentary and assembly constituencies and the implementation of national education policy or NEP। ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন ইমপ্লিমেন্টেশন মানে কি, ইমপ্লিমেন্টেশন মানে কোনো জিনিস আমরা যখন চালু করি, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড অ্যাপ্লিকেশন বা এক্সিকিউশন। এই ওয়ার্ডটাকে কিন্তু ইমপ্লিমেন্টেশন বলা যায়। তাহলে ইমপ্লিমেন্টেশন মানে আমরা লিখতে পারি হলো এক্সিকিউশন অফ ন্যাশনাল এডুকেশন পলিসি, বা আমরা বলতে পারি অ্যাপ্লিকেশন, সেটাও কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, ইটস ইউজ অফ দ্য তামিল লেটার রু, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে, যে ওরা কিন্তু এই তামিল লেটারটাকে ইউজ করছে, যেটার সিম্বল তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেটাকে বলা হচ্ছে রু, ইনস্টেড অফ দ্য ইন্ডিয়ান কারেন্সি সিম্বল রুপি।
তাহলে আমাদের পুরো ভারতবর্ষে এই সিম্বলটা রয়েছে, সেটার বদলে ওরা কি করছে, এই সিম্বলটাকে ইউজ করছে। ওকে, ইন দ্য প্রমোশনাল লোগো ফর দ্য স্টেট বাজেট। তাহলে তারা কোথায় ইউজ করছে, তাদের যে প্রমোশনাল লোগো তারা তৈরি করেছে স্টেট বাজেটের, সেখানে রুপিস এর বদলে তারা এই জিনিসটাকে ইউজ করছে। হ্যাজ ড্রন নেশন ওয়াইড অ্যাটেনশন, মানে এটা সবার চোখে লেগেছে। ওকে, নেক্সট দেখো কি বলছে, the logo which was unveiled by chief minister MK স্ট্যালিন। ঠিক আছে, তাহলে এই লোগো কি করেছে, আনভিল্ড কথাটার মানে হলো কি, আনভিল্ড মানে হলো যেটা সবার সামনে এক্সপোজ করা হয়েছে। ঠিক আছে, মানে যেটা কাভারিং খুলে দেওয়া হয়েছে সেটাকে বলা হয় আনভিল্ড। ভিল মানে হলো কাভারিং, আনভিল্ড মানে হলো সেটা থেকে সরিয়ে দেওয়া। তাহলে রিভিল বলতে পারি, প্রেজেন্ট বলতে পারি, ডিসক্লোজ বলতে পারি, সেটাগুলোকে সিনোনিম আমরা বলতে পারি। ঠিক আছে, বা পাবলিক কথাটাও বলতে পারি। তাহলে আনভিল্ড কথাটার মানে আমরা কি বলতে পারি, আনভিল্ড কথাটার মানে আমরা কি বলতে পারি, রিভিল, এক্সপোজ, বা সামথিং উইচ ইজ মেড পাবলিক। ঠিক আছে, এখানে আরেকটা ওয়ার্ডও লিখতে পারো, ডিসক্লোজ। ওকে, তাহলে the logo which was unveiled by the Chief Minister MK Stalin has been seen by political opponents as an attempt to place regional identity in opposition to national identity। তাহলে কি বোঝাতে চাইছে, MK স্ট্যালিন ওখানকার চিফ মিনিস্টার কি করেছে, যখন স্টেট বাজেটের লোগো সবার সামনে পাবলিকলি যখন তিনি প্রেজেন্ট করেছেন, তখন সেখানে, জাস্ট আ মিনিট, নেক্সট দেখো কি বলেছে, তাহলে রিজিয়নাল আইডেন্টিটি ইন অপোজিশন টু ন্যাশনাল আইডেন্টিটি। তাহলে MK স্ট্যালিন যখন এটা আনভিল করেছে তখন কি বলেছে, MK স্ট্যালিন যখন আনভিল করেছে, পলিটিক্যাল অপোনেন্টসরা, তার যে স্টেটের বিভিন্ন পলিটিক্যাল অপোজিশন তো প্রত্যেক স্টেটের থাকে, তো তার যে অপোজিশন লিডার্সরা সেটাকে কি করেছে, সেটাকে বিরোধিতা করেছে। কি বিরোধিতা করেছে, এবং তারা বলেছে যে MK স্ট্যালিন রিজিয়নাল আইডেন্টিটিকে অ্যাটেম্প্ট করছে, রিজিয়নাল আইডেন্টিটিকে মার্ক করার জন্য ন্যাশনাল আইডেন্টিটিকে অপোজ করছে। কারণ আমাদের ন্যাশনাল আইডেন্টিটি কি, অ্যাজ পার ন্যাশনাল আইডেন্টিটি আমরা রুপি কারেন্সিটাকে ইউজ করছি, আর MK স্ট্যালিন আনভিল করেছে আইডেন্টিটিটাকে। তো এইটা নিয়ে তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হচ্ছে। ওকে, হাউএভার the use of ru is more a symbolic representation of Tamil। তাহলে যে তামিলের রিপ্রেজেন্টেশন যেটা বলা হচ্ছে, যে রু কথাটা হলো সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ তামিল, ওয়ান অফ ইন্ডিয়াস মেনি ল্যাঙ্গুয়েজেস, দ্যান অ্যান আউটরাইট রিজেকশন অফ দ্য কারেন্সি সিম্বল। তো তাদের কথা মতন তারা কি বলছে, যে আমরা, মানে অ্যাজ পার MK স্ট্যালিনের কথা মতন সে বলতে চাইছে যে আমরা ন্যাশনাল আইডেন্টিটির বিরুদ্ধে না, কিন্তু যেহেতু তামিলের কাছাকাছি রু শব্দটা, মানে সিম্বলটা তামিলের কাছাকাছি শব্দ, তাই আমরা রু কথাটাকে বেশি মানে বেশি তার মনে হচ্ছে যে স্টেটের ক্ষেত্রে এই ওয়ার্ডটাকে ইউজ করা হোক। ঠিক আছে, তো এইখানে বলেছে দেন অ্যান্ড আউটরাইট, মানে এটার মানে এই নয় যে তারা একদম স্ট্রেট ফরওয়ার্ড,
কি করেছে, যে ন্যাশনাল আইডেন্টিটিকে রিজেক্ট করছে সেটা কিন্তু বলেনি, ঠিক আছে। তো এখানে দেখো একটা বলেছে আউটরাইট রিজেকশন, ঠিক আছে। তাহলে আউটরাইট কথাটার মানে কি আসবে, আউটরাইট মানে হলো কমপ্লিটলি কাউকে রিজেক্ট করা, ঠিক আছে। তাহলে আউটরাইট কথাটার মানে আসবে হলো কমপ্লিটলি বা হোললি, মানে পুরোপুরি ভাবে, ওকে, of the currency symbol rupee. The Tamil Nadu government, like many others, continues to be flexible in adopting different symbols. তাহলে তামিলনাড়ু গভর্নমেন্ট বিভিন্ন স্টেটের যে বাকি গভর্নমেন্ট গুলো রয়েছে সেখানের মতনই তারা কি করছে, যে তারা বলেছে যে আমরা ফ্লেক্সিবল, বাকি যে সিম্বলস আছে সেগুলোকে ইউজ করার জন্য আমরা ফ্লেক্সিবল। কিরকম, রুপিও আমরা ইউজ করব, রুপিজও আমরা ইউজ করব, আবার রু শব্দটাকেও আমরা ইউজ করব, ওকে, in its official documents. In fact, the widespread use of rupee in the state's first economic survey reinforces the idea. তাহলে reinforces কথাটার মানে কি, এখানে দেখো একটা ওয়ার্ড তোমরা পাবে reinforce, ফোর্স কথাটার মানে হলো কোনো জিনিসকে নিজের মানে একটু বলতে পারো ফোর্স করা বা সাপোর্ট করা। তাহলে রিইনফোর্স কথাটার মানে হলো স্ট্রেনদেন করা বা সাপোর্ট করা কোনো জিনিসকে, ঠিক আছে, স্ট্রেনদেন করা বা সাপোর্ট করা। তাহলে রিইনফোর্স কথাটার মানে আসবে হলো স্ট্রেনদেন। এখানে আরো একটা ওয়ার্ড আমরা লিখতে পারি ফর্টিফাই, ঠিক আছে, স্ট্রেনদেন করা বা ফর্টিফাই করা। আর একটা ওয়ার্ডও আমরা লিখতে পারি, দ্যাট ইজ বোলস্টার। বোলস্টার মানে হলো কোনো জিনিস জোর দিয়ে কিছু বলা। The idea that cultural and linguistic diversity, তাহলে লিঙ্গুইস্টিক কথাটার মানে কি, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। লিঙ্গুইস্টিক হলো কথাটা এসছে কোত্থেকে, ল্যাঙ্গুয়েজ থেকে লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিক কথাটার মানে হলো ল্যাঙ্গুয়েজেস। জেনারেলি আমরা রিলেটিং টু ল্যাঙ্গুয়েজ যেটাকে বলি সেটাকে বলা হয় লিঙ্গুইস্টিক। তাহলে লিঙ্গুইস্টিক মানেও আমরা লিখতে পারি রিলেটিং টু ল্যাঙ্গুয়েজেস, রিলেটিং টু ল্যাঙ্গুয়েজেস, okay, rather than political intent governs such choices. তাহলে এটাও দেখা যাচ্ছে, তার মানে এখান থেকে কি বলা হচ্ছে, এখান থেকে বলা হচ্ছে যে widespread use of rupee in the state's first economic survey, মানে তামিলনাড়ুর যে ফার্স্ট ইকোনমিক সার্ভে হয়েছে সেখানে কিন্তু ওয়াইডস্প্রেড ভাবে এই রুপি সিম্বলটার ইউজ হয়েছে। সেটা আরো বেশি স্ট্রেনদেন করে যে তাদের যে আইডিয়া যে কালচারাল এবং ল্যাঙ্গুয়েজের ডাইভার্সিটি সেটা কিন্তু তারা নিজেরাও ফলো করছে। মানে এর মানে এই নয় যে রু সিম্বলটাই এবার সব জায়গায় সবসময় ইউজ করবে তামিলনাড়ু, ঠিক আছে। তারা বলছে আমরা রু সিম্বলটাও যেমন ইউজ করব, ঠিক সাথে সাথে আমরা বাকি সিম্বলস গুলোও কিন্তু ইউজ করব, এটা হলো তাদের ব্যাপার, ঠিক আছে। এবার তারপরের দেখো স্লাইডে কি বলেছে, আই থিঙ্ক সো এটা ক্লিয়ার। তারপরে দেখো বলেছে while Tamil Nadu has taken longer than other southern states to release an economic survey, তাহলে বাকি যে সাদার্ন স্টেটস গুলো আছে, আমরা সাউথ বললেই শুধু ভাবি চেন্নাই আর তামিলনাড়ু, সেটা কিন্তু নয়, প্রচুর স্টেট আছে, হায়দ্রাবাদ আছে, তারপরে তোমার অন্ধ্রপ্রদেশ আছে, তামিলনাড়ু আছে, কেরালা আছে, বিভিন্ন স্টেটস তাদের ইকোনমিক সার্ভে কিন্তু আগেই পাবলিশ করেছে। তামিলনাড়ু কিন্তু অনেকটা দেরি করে ফেলেছে তাদের ইকোনমিক সার্ভে রিলিজ করার জন্য। The document is a valuable addition to literature on the state's economy, কারণ প্রত্যেকটা স্টেটের ইকোনমিতে কিভাবে কি খরচা হচ্ছে, কিভাবে কি বলা হবে, সেগুলো কিন্তু সবকিছুই ডিপেন্ড করে কিভাবে আমি সেগুলোর এক্সপেন্ডিচার দেখাচ্ছি বা এক্সপেন্ডিচার হয়েছে। সেই ডকুমেন্টগুলি যদি স্টেটের ট্রেজারিতে থাকে বা স্টেটের কাছে থাকে তাহলে পরের বছরের বা আগামী কয়েক বছরের প্ল্যান করতে কিন্তু গভর্নমেন্টের খুব সুবিধা হয়, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, ফোরকাস্টিং আ গ্রোথ রেট অফ ওভার 8%। তাহলে ফোরকাস্ট কথাটার মানে কি সবাই জানো, প্রেডিক্ট করা। তাহলে ফোরকাস্ট মানে হলো প্রেডিক্ট করা of over 8% in 2024-25, the survey contextualizes the state's economy. তাহলে এবার দেখো সার্ভেটা কি বলেছে, কন্টেক্সচুয়ালাইজ। কন্টেক্সচুয়াল কথাটার মানে কি, কন্টেক্সচুয়াল কথাটার মানে হলো সামথিং which is related to what,
স্টাডি বা কন্টেন্টের সাথে রিলেটেড, তাহলে কন্টেক্সচুয়ালাইজেস কথাটার মানে হলো স্টাডি অর রিলেটেড টু দ্য কন্টেন্ট, স্টাডি অর related to the content, okay, within global and national economic trends, okay, as a major exporter of automobiles, textiles, leather and IT services, ঠিক আছে, as a major exporter of automobiles, textiles, leather and IT services, Tamil Nadu is more sensitive than many other states. Tamil Nadu কেন sensitive দেখো কি বলেছে, other states to global market fluctuations, তাহলে fluctuations কি, কেন এই স্টেটটা বলেছে যে বাকি সমস্ত স্টেটস এর থেকে এটা কিন্তু বেশি সেনসিটিভ মার্কেট ফ্লাকচুয়েশনস এর জন্য, ঠিক আছে, তাহলে ফ্লাকচুয়েশনস কথাটার মানে কি, ফ্লাকচুয়েশনস মানে যেটা আপস এন্ড ডাউনস আছে, যেটা সবসময় স্টেবল না, সেটাকে আমরা বলি ফ্লাকচুয়েশন, তাহলে ইরেগুলার রাইজিং বা ডাউনফল এটা আমরা বলতে পারি ফ্লাকচুয়েশন, ভেরিয়েশন বলতে পারি, শিফট বলতে পারি, তাহলে ফ্লাকচুয়েশনস এর জন্য আমরা ওয়ার্ড কি কি বলতে পারি, ভেরিয়েশন বলতে পারি, শিফট বলতে পারি, চেঞ্জ বলতে পারি, ঠিক আছে, মেকিং ইটস গ্রোথ ট্র্যাজেক্টরি মোর ভোলাটাইল, দেখো এখানে আরো দুটো আমরা ওয়ার্ড পাচ্ছি, একটা পাচ্ছি হলো ট্র্যাজেক্টরি, ট্র্যাজেক্টরি ওয়ার্ডটার মানে কি আসবে, ট্র্যাজেক্টরি মানে হলো একটা প্রজেক্টাইল, ঠিক আছে, মানে কোনো জিনিস ধরো বুমেরাং দেখেছো আশা করি, বুমেরাং যখন ছোড়া হয় তখন ও একটা পাথ ফলো করে, ঠিক আছে, যখন কোনো ফ্লাইং বা মুভিং অবজেক্ট যে পাথে ওড়ে বা যে পাথ ফলো করে ফ্লাই করে, ঠিক আছে, বা মুভ করে, সেই পাথটাকে কিন্তু বলা হয় ট্র্যাজেক্টরি, ঠিক আছে, প্রজেক্টাইল মোশনকে বলা হয় কিন্তু ট্র্যাজেক্টরি, এটা হলো ট্র্যাজেক্টরির অ্যাকচুয়াল মানে, এখানে ট্র্যাজেক্টরি মানে হলো কি, ইটস গ্রোথ ট্র্যাজেক্টরি মানে হলো গ্রোথের যে রাস্তাটা, তাহলে এখানে ট্র্যাজেক্টরি মানে আমরা রুট বলতে পারি, ট্র্যাক বলতে পারি, তাহলে এখানে ট্র্যাজেক্টরি কথাটার মানে আমি লিখেও দিচ্ছি, ট্র্যাজেক্টরি কথাটার মানে আমরা লিখতে পারি রুট বা পাথ বা কোর্স, ঠিক আছে, তার সাথে দেখো আরেকটা ওয়ার্ড কি বলেছে, মোর ভোলাটাইল, তাহলে ভোলাটাইল শব্দটার মানে কি আসবে, ভোলাটাইল শব্দটার মানে আসবে সামথিং উইচ ইজ রিলেটেড, যেটা র্যাপিডলি হয়, মানে দেখবে ভোলাটাইল সাবস্টেন্স মানে হলো যেটা খুব তাড়াতাড়ি উবে যায়, ন্যাপথলিন, কর্পূর, তুমি কোনো ডাব্বা থেকে মানে কোনো কন্টেনার থেকে বাইরে বার করে যদি কিছু টাইম ধরে রেখে দাও বাইরে, খোলা মানে এমনি কোনো কন্টেনার থেকে বাইরে, দেখবে ওটা কিছুক্ষণের মধ্যে সেটা উবে যায় বা কিছুদিন লাগবে কিন্তু ওটা আস্তে আস্তে কমতে শুরু করে, তো ভোলাটাইল মিনস সামথিং উইচ ইজ নট স্টেবল, তো যেটা ইভাপোরেটিভ বা ধরো যেটা ইরাপটিভ ভেপোরাস কথাটা সেটা হলো ভোলাটাইল, ঠিক আছে, তাহলে ভোলাটাইল কথাটার মানে আমরা লিখতে পারি ইভাপোরেটিভ বা ভেপোরাস, ঠিক আছে, এই ওয়ার্ডস গুলো কিন্তু যেতে পারে অ্যাজ পার ভোলাটাইল ওয়ার্ড ইজ কনসার্ন, ওকে, তারপরে দেখো কি বলেছে, the surveys observations on demographic trends, তাহলে ডেমোগ্রাফিক কথাটার মানে কি, ডেমো কথাটার মানে কিন্তু অ্যাকচুয়ালি ডেমো কথাটার মানে হলো কোনো জিনিস এক্সপ্লেন করা, ডেমো কথাটা বা ডেমোগ্রাফি কথাটা ইজ অলওয়েজ রিলেটেড টু পপুলেশন, তাহলে ডেমোগ্রাফিক কথাটার মানে হলো রিলেটেড টু দ্য স্ট্রাকচার অফ পপুলেশনস, ঠিক আছে, তাহলে ডেমোক্রেসি ও ওয়ার্ডটা যেখান থেকে এসছে, তাহলে ডেমোগ্রাফিক মানে হলো রিলেটেড টু structure of populations, ঠিক আছে, তাহলে the surveys observation on demographic trends are particularly relevant মানে যেটা সম্পর্কযুক্ত, given that Tamil Nadu's population growth is slowing,
তাহলে এটা দেখা যাচ্ছে যে তামিলনাড়ুর পপুলেশন ধীরে ধীরে কমছে। দ্য চ্যালেঞ্জ লাইজ ইন কনসোলিডেটিং অ্যান্ড বিল্ডিং আপন ইন্ডাস্ট্রিয়াল গেইনস। তাহলে এখানে কি বলেছে, কনসোলিডেটিং কথাটার মানে কি আসবে, কনসোলিডেটিং কথাটার মানে হলো বিল্ডিং আপনও দেখো একটা ফ্রেজাল ভার্ব দিয়েছে, কনসোলিডেটিং কথাটার মানে হলো যেটা আরো বেশি শক্তিশালী করে দেওয়া, ফিজিক্যালি যেটাকে আমরা স্ট্রং বানাই সেটাকে বলা হয় কনসোলিডেটিং। তাহলে কনসোলিডেটিং কথাটার মানে আমরা লিখতে পারি to make something physically stronger. ওকে, তারপরেই দেখো একটা ফ্রেজাল ভার্ব দিয়েছে বিল্ডিং আপন ইন্ডাস্ট্রিয়াল গেইনস ফর লং টার্ম সাস্টেনেবল গ্রোথ। সাস্টেনেবল কথাটার মানে আশা করি সবার জানা আছে। সাস্টেনেবল কথাটার মানে হলো এমন করে জিনিস ইউজ করা যেটা জেনারেলি ফিউচার পপুলেশনের কাজে আসবে, ঠিক আছে। নেক্সট, তো লং টার্ম সাস্টেনেবল গ্রোথ। Additionally, the survey underscores the vulnerability of certain coastal districts in terms of climate change or natural disasters. তাহলে সার্ভে থেকে এটাও জানা যাচ্ছে কি, সার্ভে থেকে আন্ডারস্কোরস দ্য ভালনারেবিলিটি, তাহলে এখানেও দেখো বলেছে ভালনারেবল কথাটার মানে হলো যেগুলো বিভিন্নভাবে হার্ম বা প্রোন টু হার্ম, যেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার বা যেটা খুব তাড়াতাড়ি অ্যাটাক হওয়ার, সেটাকে বলা হয় ভালনারেবল। তাহলে ভালনারেবল কথাটার মানে হলো prone to be attacked, ঠিক আছে, prone to be attacked বা harmed, এটাকে বলা হয় ভালনারেবল। অফ সার্টেন কোস্টাল ডিস্ট্রিক্টস, কেন, কারণ সেখানে ক্লাইমেটের চেঞ্জ হয়, বিভিন্ন ভাবে দেখতে পাওয়া যায়, ন্যাচারাল ডিজাস্টার্স হয়, তো এগুলো দিয়েও কিন্তু হার্ম করা হয়, মানে হার্ম হয়, সেখান থেকেই বলা হচ্ছে। নেক্সট ওয়ান কি বলেছে দেখো, the survey has also has a strong focus on sustainable water management practices। কেন, কারণ তোমরা জানবে হয়তো সাউথ ইন্ডিয়ায় ভীষণ জলের কষ্ট, পানীয় জলের কষ্ট, ঠিক আছে। তো সার্ভেতে দেখা যাচ্ছে যে ওখানে স্ট্রং ফোকাস দেওয়া হয়েছে কিসের ওপরে, সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, আ সাবজেক্ট দ্যাট হ্যাজ হিস্টোরিক্যালি রিসিভড ইনসাফিসিয়েন্ট অ্যাটেনশন। মানে যেটা খুব দরকার ওখানের ওয়াটার ম্যানেজমেন্ট সোর্সেস গুলোর ওপর নজর দেওয়া, কিন্তু দেখা যাচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট সোর্সেস এর ওপরে সেরকম নজর তারা দেয়নি। তো ইনসাফিসিয়েন্ট অ্যাটেনশন মানে যেটার ওপরে দরকার ছিল অ্যাটেনশন দেওয়ার, সেটা কিন্তু অ্যাটেনশন দেওয়া হয়নি। However, the survey could have had a more detailed analysis of states' finances. তো সার্ভের মধ্যে কি হওয়া উচিত ছিল, could have had a more detailed analysis of states' finances and the socio-economic challenges faced by scheduled castes. ওখানেও এই সমস্যাটা রয়েছে, and scheduled tribes who make up over 1/5 of the population, মানে টোটাল যে পপুলেশন তার 1/5 অংশ কিন্তু শিডিউল্ড ট্রাইবস বা শিডিউল্ড কাস্টের উপর ডিপেন্ড করে। ওকে, এখান থেকে সেরকম কোনো ওয়ার্ড আমার মনে হয় না তোমাদের জানা নেই, এরকম সবটাই জানা আছে। তারপরে দেখো কি বলেছে, অ্যাজ মোর স্টেটস পাবলিশ দেয়ার ওন ইকোনমিক সার্ভেস, দ্য ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর টেবলড ইটস সার্ভে রিসেন্টলি। দেয়ার ইজ অ্যান অপরচুনিটি নাও ফর ইকোনমিস্টস, পাবলিক পলিসি এক্সপার্টস, কিসের, পাবলিক পলিসি এক্সপার্টস অ্যান্ড একাডেমিক্স টু কন্ডাক্ট কম্পারেটিভ অ্যানালিসিস। ঠিক আছে, এবার দেখো এখানে একটা জিনিস বলে রাখি, দেখো এখানে একটা স্টেটের কথা বলা হলে আমরা বলতাম অ্যানালিসিস, ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যানালিসিস কথাটা হলো সিঙ্গুলার, কিন্তু দেখো এখানে অ্যানালিসিস লেখেনি, কি লিখেছে, এখানে ওয়ার্ডটা লেখা আছে কিন্তু অ্যানালিসিস, ওকে, অ্যানালিসিস, এটা কিন্তু প্লুরাল নাম্বার, ঠিক আছে, এটা কিন্তু প্লুরাল নাম্বার। কেন প্লুরাল নাম্বার, কারণ এখানে বলেছে দেয়ার ইজ অ্যান অপরচুনিটি নাও ফর ইকোনমিস্ট, পাবলিক পলিসি এক্সপার্টস এন্ড একাডেমিক্স টু কন্ডাক্ট কম্পারেটিভ অ্যানালিসিস। কেন বলা হচ্ছে, কারণ বিভিন্ন জায়গার অ্যানালিসিস তারা দেখবে, তো একের বেশি হলে সেটা ডেফিনেটলি প্লুরাল নাম্বারে যাবে, তাই জন্য এখানে অ্যানালিসিসের বদলে কি লেখা হয়েছে, অ্যানালিসিস। সাচ স্টাডিজ
shared in public forums could encourage other states that have yet to attempt similar reports to undertake their own economic assessment. তাহলে এই যদি দেখা যায় যে এবার প্রত্যেকটা স্টেট যদি এরকম করে নিজের নিজের স্টেটের ইকোনমিক সার্ভের মানে ব্যাপারটা দেখে, তাহলে কি করা হবে? এটা অ্যাসেসমেন্ট, দেখবে পরীক্ষা কেন নেওয়া হয়, এই এত কম্পিটিটিভ এক্সাম কেন নেওয়া হয়, কারণ এগুলোতে এত এলিমিনেট করা। আর দেখবে স্কুলেও বিভিন্ন রকমের পরীক্ষা কেন নেওয়া হয়, কেন? তাতে তুমি কতটা শিখেছো সেটা ইভ্যালুয়েট করার জন্য, তাই তো? তাহলে এই যে ইভ্যালুয়েশন প্রসিডিওরটা, সেটা তো স্টেটের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে স্টেট এত বছরে কতটা প্রোগ্রেস করেছে বা কি কি প্রোগ্রেস আরো করতে হতে পারে, সেটা এই ধরনের সার্ভে থেকে কিন্তু আমরা জানতে পারি। তাহলে কি বলছে যে such studies shared in public forums could encourage, বাকি স্টেটসদেরও এনকারেজ করবে যারা এখনো পর্যন্ত এরকম রিপোর্ট পাবলিকলি পাবলিশ করেনি, তাদেরকে অ্যাটেম্প্ট করার জন্য এগুলো এনকারেজ করা যেতে পারে, ঠিক আছে? কন্ট্রিবিউটিং টু আ মোর কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়াস ডাইভার্স ইকোনমিক ল্যান্ডস্কেপ। তাহলে এখানে দেখো কম্প্রিহেন্সিভ কথাটার মানে কি? কম্প্রিহেনশন মানে অ্যাকচুয়ালি খুব ভালোভাবে বোঝা যাওয়ার, কম্প্রিহেন্সিভ মানে খুব ডিটেলড ওয়েতে বোঝা যাবে, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়াস ডাইভার্স ইকোনমিক ল্যান্ডস্কেপ, বোঝা গেল? আই থিঙ্ক সো এই পার্টটা থেকে ক্লিয়ার। এবার দেখো আমাদের একটু প্র্যাকটিসেও যেতে হবে, আমি প্রত্যেকদিনই এখন করে একটা প্র্যাকটিস করাই। দেখো এটা আর একটা প্যাসেজ, আই থিঙ্ক সো আগের প্যাসেজটা তোমাদের প্রত্যেকের ক্লিয়ার। তাহলে এটা হলো আমাদের কাছে আর একটা প্যাসেজ, ঠিক আছে? এই প্যাসেজের এখানে দেখবে ব্ল্যাঙ্কস দেওয়া আছে, এবং ব্ল্যাঙ্কস এর 5টা ব্ল্যাঙ্কস দেওয়া আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে 5টা ওয়ার্ডসও দেওয়া আছে, সেই 5টা ওয়ার্ডস তোমাদের বসাতে হবে। এবার দেখো তো কোন ব্ল্যাঙ্কে কোন ওয়ার্ডটা বসানো যাবে, এটা একটু আমি টাইম দিচ্ছি, দেখে নাও, তারপরে আমরা এটার ডিসকাশন করব, এটার আবার ডিসকাশন করব, দেখে নাও। আগে ভালো করে পড়ে নাও, তারপরে ফিল করো, তারপরে আমি সব কটা এক্সপ্লেন করব।
হয়েছে? দেখো, যদি এবার আমরা সেন্টেন্স গুলো ভালো করে পড়ি, পড়ে হয়তো বুঝতে পেরেছো এটা একটা ওই ভ্যাকসিনেশন বা ইনফ্লুয়েঞ্জা এই জাতীয় একটা প্যারাগ্রাফ। ওকে, with recent reports indicating a rise in the seasonal influenza cases in Delhi NCR area, it is once again time to issue a dash note. তাহলে এখানের যে শব্দগুলো আছে, দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, তার মধ্যে আই থিঙ্ক সো বাকি শব্দগুলোর মানে জানা আছে শুধু কনফ্লেটেড কথাটা ছাড়া। ঠিক আছে, কনফ্লেটেড মানে হলো যখন আমরা এক বা তার বেশি ইনফরমেশনকে কম্বাইন করি, ঠিক আছে, বিভিন্ন সেট অফ ইনফরমেশন বা বিভিন্ন সেট অফ আইডিয়াসকে কম্বাইন করি, সেটাকে বলা হয় হলো কনফ্লেশন বা কনফ্লেটেড। ঠিক আছে, তাহলে কনফ্লেটেড কথাটার মানে হলো কম্বাইনিং ইনফরমেশন বা কম্বাইনিং সেটস অফ ইনফরমেশন ইনটু ওয়ান। ঠিক আছে, সরি, ঠিক আছে। এবার দেখো যদি আমরা বাকি শব্দগুলো দেখে থাকি, বাকি শব্দগুলোর মানে আই থিঙ্ক সো সবার জানা আছে। কন্টাজিয়াস মানে ছোঁয়াচে, যে ডিজিজ খুব তাড়াতাড়ি স্প্রেড হয়। কশনারি, কশন থেকে এসছে, কশনারি মানে হলো কাউকে যদি আমি আগে থেকে ওয়ার্ন করি। সিভিয়ারিটি মানে হলো সিভিয়ার থেকে এসছে, আর অ্যাকাম্পানিড মানে হলো সাথে। তাহলে এবার বলেছে যে দিল্লি এনসিআর এরিয়াতে সিজনাল ইনফ্লুয়েঞ্জার রাইজ মানে বেড়ে যাচ্ছে, তো এটার জন্য তাকে কি করতে হবে, ড্যাশ নোট অ্যান্ড মেক আ রিনিউড এফর্ট টু পুশ অ্যাডাল্ট ভ্যাকসিনেশন ইন দ্য কান্ট্রি। তাহলে এটা তাদেরকে একটা খুব ওয়ার্নিং, যে আবার করে তোমাকে একটা ইস্যু করতে হবে। তো ওয়ার্নিং এর সেন্সে আমার কাছে ওয়ার্ড কি আছে, ওয়ার্নিং এর সেন্সে আমার কাছে একটাই ওয়ার্ড আছে, দ্যাট ইজ কশনারি। তাহলে ফার্স্ট ওয়ার্ডটায় আমাকে কি লিখতে হবে, সেই ওয়ার্ডটা আমার যাবে হলো কশনারি নোট অ্যান্ড মেক আ রিনিউড এফর্ট টু পুশ অ্যাডাল্ট ভ্যাকসিনেশন ইন দ্য কান্ট্রি। এবার কি বলেছে, দ্য প্রিডমিনেন্ট স্ট্রেনস ইনভলভ দিস সিজন আর ইনফ্লুয়েঞ্জা এ অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা বি, মানে এই দুটো স্ট্রেন এইবারে বেশি দেখা যাচ্ছে। মেনি ট্রিটিং ফিজিশিয়ান অ্যান্ড পালমোনোলজিস্ট হ্যাভ রিপোর্টেড, মানে এদের থেকে পাওয়া গেছে খবর যে এই দুটো স্ট্রেনস এবার বেশি প্রিডমিনেন্ট। ইনফ্লুয়েঞ্জা উইথ দ্য মনিকার ফ্লু, এটা একটা ফ্লু বা সর্দি কাশির ভাইরাসের নাম, ইজ আ ড্যাশ রেসপিরেটরি ইলনেস, তাহলে বোঝা যাচ্ছে এটা একটা শ্বাসঘটিত জনিত, কারণ পালমোনোলজিস্ট যেহেতু বলেছে, পালমোনোলজিস্টরা কিন্তু শ্বাস বা রেসপিরেশন নিয়ে কাজ করে, মানে তারা এই জিনিসগুলো ট্রিট করে। তাহলে এখানে আমরা কি ওয়ার্ড বলতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি হলো ড্যাশ রেসপিরেটরি ইলনেস কজড বাই ভাইরাসেস। তাহলে কি আসবে, এখানে বলেছে ইনফ্লুয়েঞ্জা উইথ দ্য মনিকার ফ্লু ইজ আ ড্যাশ রেসপিরেটরি ইলনেস কজড বাই ভাইরাসেস। এবার আমার এখান থেকে ওয়ার্ড চলে গেছে হলো কশনারি। ওকে, তারপরে আছে কন্টাজিয়াস, সিভিয়ারিটি, অ্যাকাম্পানিড আর কনফ্লেটেড। কনফ্লেটেড তো এখানে কোনোভাবেই যাবে না। সিভিয়ারিটি রেসপিরেটরি ইলনেস, দেখো এটার গ্রামাটিক্যাল এরর হচ্ছে, অ্যাকাম্পানিডও হবে না, আর বাকি রইলো আমার কন্টাজিয়াস। তাহলে রেসপিরেটরি ইলনেস যেহেতু বলেছে, তাহলে এখানে যেতেই পারে দ্য ওয়ার্ড কন্টাজিয়াস, মানে যেটা ভীষণ ছোঁয়াচে, কারণ কফ এগুলো থেকে ছোঁয়াচে হতেই পারে। while it is routinely dash with the common cold since the symptoms present similarly। তাহলে দেখো এখানে কি বলেছে, যে ইনফ্লুয়েঞ্জাকে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, কারণ ইনফ্লুয়েঞ্জার সিমটমস আর কমন কোল্ডের সিমটমস কিন্তু এক জাতীয়, মানে সেখানেও সর্দি কাশি হয়, জ্বর হয়, ইনফ্লুয়েঞ্জাতেও কিন্তু তাই হয়। তো এই দুটো জিনিসকে আমরা কি করে ফেলি, এক ভেবে ফেলি। তাহলে কনফ্লেটেড কথাটার মানে আমরা কি বলেছিলাম, কম্বাইনিং সেটস অফ ইনফরমেশন ইনটু ওয়ান। যেহেতু এই দুটো জিনিসকে আমরা এক ধরে ফেলি, তাহলে এখানে ওয়ার্ডটা কি আসবে, কনফ্লেটেড উইথ দ্য কমন কোল্ড since the symptoms present similarly, যেমন সাডেন কাফ বা গলা ব্যথা করা, with high fever, ঠিক আছে, ড্যাশ বাই মাসেল পেন, এবং তার সাথে মাসেল পেন থাকে, বডির প্রবলেম থাকে, মানে বডি এচ হয়, হেডেক হয়, মাথা যন্ত্রণা করে, ফ্যাটিক মানে টায়ার্ডনেস হয়, অ্যান্ড স্টাফি নোজ, নাক বন্ধও থাকে। তাহলে এগুলোর সাথে সাথে ওয়ার্ড যদি বলতে হয়, তাহলে আমার একটাই ওয়ার্ড আছে, অ্যাকাম্পানিড। ঠিক আছে, অ্যাকাম্পানিড by muscle pain, body aches, head aches, fatigue and stuffy nose. It is not quite the same.
both are caused by different viruses and have varying symptoms and dash. তো এখানে আর একটা ওয়ার্ডই পড়ে আছে, দ্যাট ইজ সিভিয়ারিটি, মানে দুটোর আলাদা আলাদা ভাইরাসের জন্য হয়, দুটোর আলাদা সিমটমসও এক সিমটমস, বাট এগুলোর সিভিয়ারিটি আলাদা আলাদা হয়। ইনফ্লুয়েঞ্জা একটু বেশি সিভিয়ার, কমন কোল্ড তো আমাদের সেরে যাবে। ঠিক আছে, আই থিঙ্ক সো ক্লিয়ার। দেখে নাও পরের হাফটায় কি কোয়েশ্চেন আছে, এখান থেকে জাস্ট তিনটেই ওয়ার্ড আসবে, দেখো ঝটপট পড়ে সলভ করো।
পরেরটার কি আসবে? এপিডেমিওলজিস্ট হলো যারা বিভিন্ন ডিজিজ নিয়ে পড়াশোনা করে, স্টাডি করে, তাদের বলে এপিডেমিওলজিস্ট। ওকে, সে ইনফ্লুয়েঞ্জা সার্ভেলেন্স মানে ইনফ্লুয়েঞ্জার উপর নজর রাখা হচ্ছে, ইজ আ কি টুল টু কিপ ট্যাবস অন সার্কুলেটিং স্ট্রেনস অ্যান্ড ডিফাইন ড্যাশ besides playing an important role in dash vaccination। তাহলে এখানে কি আসবে? is a key tool to keep tabs on circulating strains and define dash। তো এখানে কি কি আসতে পারে দেখো, এখানে সিঙ্কিং কথাটার মানে কি আসবে? দুটোকে যখন আমরা ব্যালেন্স করি এখানে যাচ্ছে না। তারপরে দেখো আপটিক মানে হলো বেড়ে যাওয়া, কিন্তু এখানে ডিফাইন কি করবে? বিভিন্ন সিজনের অনুযায়ী তো ইনফ্লুয়েঞ্জা হয়, তাহলে এখানে কি আসবে? সিজনালিটি, এই ওয়ার্ডটাই আসতে পারে। ওকে, তারপরে কি দিয়েছে? প্লেইং এন ইম্পর্টেন্ট রোল ইন ড্যাশ ভ্যাকসিনেশন, তাহলে এখানে কি আসবে? উইথ রেলিভেন্ট সার্কুলেটিং স্ট্রেনস, তাহলে সার্কুলেটিং স্ট্রেনস এর সাথে ভ্যাকসিনেশনটাকে আমাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। তাহলে সেখানে আমার ওয়ার্ডটা কি আসবে? সিঙ্কিং। সিঙ্কিং কথাটার মানে হলো কি? অর্গানাইজ বা ব্যালেন্স করা। With all this information in place, it is highly unlikely that health managers will miss any seasonal ড্যাশ অফ কেসেস। তাহলে এখানেও কি আসতে পারে? যে আনলাইকলি যে এগুলো ওদের চোখ থেকে রাইজটা ওদের এড়িয়ে যাবে। আপটিক কথাটার মানে হলো রাইজ অফ কেসেস, তাহলে এখানে লাস্ট অবভিয়াসলি আনসারটা কি আসবে? আপটিক। ওকে, আই থিঙ্ক সো সবার ক্লিয়ার। এরকম করে প্র্যাকটিস করলে আই থিঙ্ক সো অনেক ওয়ার্ডস তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, কোনো অসুবিধা ছাড়াই প্র্যাকটিস হয়ে যাবে। এটা ছিল আমাদের লাস্ট স্লাইড, আশা করি তোমাদের এইগুলো ক্লিয়ার। তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো সেশনে। টিল দেন সবাই খুব ভালো থেকো, নতুন সেশন নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হবো। থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন।